প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, বরাবরের মতো আজও তোমাদেরকে আমি আরো একটি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, যশোর। আমি তোমাদের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের নবম অধ্যায়ের জীবমণ্ডল চ্যাপ্টার আমি 6টা ক্লাস নিয়েছি। আজকে সম্ভবত আমার সপ্তম ক্লাস। দেখো, এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিবারই একটা প্রশ্ন হয়। এখান থেকে প্রশ্ন যে কতবার হয়েছে তা এই বাংলাদেশের এই যে আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসের উপরেই মোটামুটি প্রশ্ন হয়। এটা হচ্ছে আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের বনাঞ্চল বা বনাঞ্চলের শ্রেণীবিভাগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেনে রাখো তোমরা, বিশেষ করে প্রত্যেকবার এখান থেকে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে এবং এটা সম্পর্কে একটু ধারণা আমি সেই জন্য এই ক্লাসটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। যতটা সম্ভব আমি আস্তে ধীরে এবং সহজ করে বোঝানোর চেষ্টা করব। দেখো, শিরোনামটা হচ্ছে বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণীবিভাগ। শিরোনাম যদি বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণীবিভাগ হয় তাহলে তার শিকনফলটা কি আসতে পারে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণীবিভাগ করে তা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ কোন কোন জেলায় বনভূমি আছে, কোন জেলার কোন বনভূমিকে আমরা কিভাবে কি নামে আখ্যায়িত করতে পারি, সেখানে কি ধরনের বনজ সম্পদ, কি ধরনের বৃক্ষ জন্মে, কি ধরনের প্রাণী পাওয়া যায় এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব কেমন, সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখো, ভূমিকাতে আসি। যে কোনো দেশের, এখানে দেখো আমি দুইটা ছবি দিয়েছি, তিনটা ছবি এখানে। এই যে একটা বনভূমির ছবি পাহাড়ি অঞ্চলের, এইটা হচ্ছে সুন্দরবনের, এটাও সুন্দরবনের। যাই হোক, আজকে আমার এই পাঠগুলো এখানে আমি পড়াবো। কোনো দেশের অর্থনীতিতে বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও এই সম্পদ এক অনন্য ভূমিকা পালন করে থাকে। হিসাব করে দেখা গেছে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই দেশের মোট আয়তনের 25% বা 25% ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের বর্তমান বনভূমির পরিমাণ 25,972.52 বর্গ কিলোমিটার, অর্থাৎ দেশের আয়তনের শতকরা 17.51%। নতুন সৃষ্ট বনভূমি সহ 22.71%। তাই প্রয়োজনের তুলনায় এটি মোটেই পর্যাপ্ত নয়। একটা দেশের মোটামুটি অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট আয়তনের কত ভাগ পাওয়া দরকার? 25 ভাগ বনভূমি থাকা দরকার। কিন্তু বাংলাদেশে সেই পরিমাণ বনভূমি নাই। আছে কত? 25,972.52 বর্গ কিলোমিটার। দেশের আয়তনের শতকরা 17.5251%, অর্থাৎ এখনো অনেক বাকি। নতুন সৃষ্ট বনভূমি সহ 22.7, এখন নতুন করে আরো কিছু বনভূমি সৃজন করা হয়েছে। তাই থেকে আমাদের যে বনভূমির পরিমাণ হয়েছে সেটা 22.71%। মোটামুটি কাছাই কাছাই চলে গেছি, আমরা অনেকটা নিকটে চলে গেছি। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, একটা ভারসাম্য অবস্থা থাকার জন্য সবসময় আমাদের কমপক্ষে কি দরকার? 25% বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের সেই পরিমাণ বনভূমি এখনো নাই। যাই হোক, এবার আমি শ্রেণী বিভাগে চলে আসি। উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিবরণ ও বৃক্ষরাজির বৈশিষ্ট্য প্রধানত জলবায়ু, মৃত্তিকা ও ভূপ্রকৃতির উপর নির্ভর করে। তাহলে উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিবরণ, বৃক্ষরাজির বৈশিষ্ট্য প্রধানত কিসের পরে? জলবায়ু, মৃত্তিকা ও ভূপ্রকৃতির উপর নির্ভর করে।
জলবায়ুর তারতম্য, মৃত্তিকার উপাদান, ভূপ্রকৃতি গঠনের পার্থক্য হেতু বিভিন্ন স্থানে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের উদ্ভিজ্জ জন্মে থাকে। গোষ্ঠী অনুসারে বাংলাদেশের উদ্ভিজ্জ বিশেষ করে বনভূমিকে আমরা 3টা শ্রেণীতে বিভক্ত করতে পারি। তাহলে আমরা গোষ্ঠী অনুসারে, অঞ্চল অনুসারে আমরা বাংলাদেশের বনভূমিকে 3টা শ্রেণীতে ভাগ করলাম। এই 3টা শ্রেণী, তোমরা এই 3টা শ্রেণী সম্পর্কে একটু ব্যাপক ধারণা রাখা দরকার, কারণ কোন শ্রেণীর বনভূমি তোমাদেরকে দেবে বলা যাবে না। বাংলাদেশের কোনো একটা অঞ্চলের উল্লেখ করে সেটা দেওয়া হবে। দেখো, প্রথমে আছে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। ক্রান্তীয় বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, গরান বা স্রোতজ বনভূমি, সুন্দরবন। দেখো, এই 3টা আলোচনায় আসতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমি আজকে 1 এবং 2 এই 2টা অঞ্চল আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো, এটা একটা সুন্দরবনের ছবি দেওয়া আছে, এই যে শ্বাসমূল। আর এখানে আরো দেখো একটা বাংলাদেশের ছবি আছে। এই যে অঞ্চলটা, এটা আমরা তো জানি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চল। এখানে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে আমাদের সুন্দরবন বা এই যে 3 নম্বর গরান বা স্রোতজ বনভূমি। আর এই যে আমাদের এটা আছে টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপরে এখানে আছে রংপুর, দিনাজপুর। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা সাধারণত ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলে থাকি। না, এটা ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের, ক্রান্তীয় পত্রযুক্ত বৃক্ষের বনভূমি হচ্ছে এই অঞ্চলটা আর এই অঞ্চলটা। বিশেষ করে এখানে টাঙ্গাইল, ময়মনসিংহ, এখানে দিনাজপুর, রংপুর, এই অঞ্চলে যে বনভূমিটা দেখা যায় সেটা হচ্ছে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। আর ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত, দেখো এখানে শুধু একটু পার্থক্য, চিরহরিত কথাটা লাগাই দেওয়া আছে। আর এখানে শুধু একটাও পতনশীল পত্রযুক্ত, এটাও পতনশীল পত্রযুক্ত, কিন্তু এটা ক্রান্তীয় চিরহরিত কথাটা লাগানো আছে, কথাটা জুড়ে দেওয়া আছে। এইভাবে মনে রাখতে পারলে তোমরা 2টা অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু বিশেষ করে পাহাড়ি অঞ্চল। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, এই অঞ্চলে যে বনভূমিটা আছে, বা এখানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলে যেটা আছে সেটা হচ্ছে এই ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। তাহলে আমরা বাংলাদেশের বনভূমিকে প্রধানত 3টা ভাগে ভাগ করলাম। একটা ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, আর একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, আর একটা হচ্ছে গরান বা স্রোতজ বনভূমি। যাই হোক, দেখি এর পরে আসি। প্রথমে আমরা আলোচনায় আসব প্রথমটা। একটু দেখো, একটা চিন্তা করতে হবে, একটা বুঝতে হবে। ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, এ শ্রেণীর বনভূমি ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে। ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর, তোমরা অনেকে ঢাকা গেছো ট্রেনে করে, তোমরা এই টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর যখন যাও দেখবা গাছগুলো সব দেখতে পারো, বনভূমি আছে। তাহলে এটা কি, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর, এইটা হচ্ছে বিশেষ করে টাঙ্গাইল, এই হচ্ছে ময়মনসিংহ, এই হচ্ছে গাজীপুর, পাশাপাশি 3টা জেলা। এখানে এই ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়। অবস্থিত সামান্য কিছু অংশ রংপুর এবং দিনাজপুর, এবং এখানে আছে উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর পশ্চিম অংশ, যেখানে রংপুর, দিনাজপুরে অঞ্চলেও কিছু এই বনভূমি দেখতে পাওয়া যায়। ময়মনসিংহ, টাঙ্গাইল জেলার বনভূমিকে আমরা মধুপুরের বনভূমি। ময়মনসিংহ, এই যে ময়মনসিংহটা এই জায়গায়, টাঙ্গাইলটা এই জায়গা, ময়মনসিংহটা এই জায়গা। টাঙ্গাইল এবং ময়মনসিংহের যে বনভূমি আছে সেটাকে আমরা মধুপুরের বনভূমি। গাজীপুরের ভাওলের বনভূমি, এই যে গাজীপুর যেটা আছে, গাজীপুরকে আমরা ভাওলের বনভূমি। রংপুর, দিনাজপুর অঞ্চলের বনভূমিকে আমরা উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি বলে থাকি বা বলা হয়। তাহলে আমরা এখানে কি বুঝলাম, এই যে বনভূমিটা, এই বনভূমিটাকে আমরা 3টা নামে আখ্যায়িত করলাম। একটা আছে মধুপুরের বনভূমি, একটা ভাওলের বনভূমি, আর একটা হচ্ছে উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি। এটা হচ্ছে ধরো মধুপুরের যে বনভূমিটা আছে, এইটাকে আমরা কোন কোন জেলা, ময়মনসিংহ এবং টাঙ্গাইলে, ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা, এই যে টাঙ্গাইল এবং এখানে ময়মনসিংহ, এই এবং চিহ্ন দেওয়া আছে। ময়মনসিংহ টাঙ্গাইল জেলার যেটা যে বনভূমিটাকে আমরা মধুপুরের বনভূমি বলছি। আর গাজীপুর যেটা, এখানে গাজীপুরের যে বনভূমিটা আছে সেটাকে আমরা ভাওলের বনভূমি বলছি।
আর রংপুর এই যে অঞ্চলটা, রংপুর এবং দিনাজপুরের যে বনভূমিটা আছে সেটাকে আমরা শাল বৃক্ষের বনভূমি বলি বা সে বলা হয়। এটা তাহলে তোমাদের ধারণায় আসতে হবে আসলে বাংলাদেশের এই যে মানচিত্রটা যদি তুমি বুঝতে না পারো তাহলে এগুলোর বিবরণ কিন্তু দিতে পারবে না। আর এখন তোমাদের যে প্রশ্ন পড়বে এইটা তোমাদের কিন্তু এই জেলা বা এখানে বৃক্ষের নাম, এখানে যে পশু পাখি পাওয়া যায় তার নাম ইত্যাদি অবস্থাগুলোর একটা ব্যাখ্যা দেওয়া থাকবে, একটা মানে উদ্দীপক দেওয়া থাকবে। তা থেকে তোমার বুঝে নিতে হবে এইটা আসলে কোন অঞ্চলের বনভূমি, কোন গাছ এলাকার কথা বলা হচ্ছে, তার বৈশিষ্ট্য, সেই এলাকায় কি কি বৃক্ষ দেখা যায়, কি কি প্রাণী পাওয়া যায়, সেগুলো তোমাদেরকে আলোচনায় আসতে হবে। তাহলে আমাদের কিন্তু তোমাদেরকে প্রথম জানা দরকার বাংলাদেশের মানচিত্র সম্পর্কে। আমাদের টাঙ্গাইল ময়মনসিংহ কোথায়, টাঙ্গাইল ময়মনসিংহ মধুপুরের বনভূমি, তারপরে গাজীপুরের বনভূমিকে আমরা ভাওয়ালের বনভূমি, এবং এই যে রংপুর এবং দিনাজপুর উত্তরবঙ্গে এটাকে আমরা শালবনের বিশাল বৃক্ষের বনভূমি বলা হচ্ছে। শীতকালে শুষ্ক অবস্থা আয়ত্তে আনার জন্য এই বনভূমি বৃক্ষাদির পাতা ঝরে যায় বলে একে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বনভূমি বলা হয়। এখানে দেখো এই যে দুইটা অঞ্চল পতনশীল পত্রযুক্ত, অর্থাৎ শীতকালে যে শুষ্ক আবহাওয়া বিরাজ করে সেটাকে আয়ত্তে আনার জন্য সাধারণত পাতাগুলো ঝরে যায়, আবার যখন শীতকাল চলে যায় আবার সবুজ সবুজ পাতা বের হয়। তাহলে এই জন্য এটাকে ক্রান্তীয় অঞ্চলে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হচ্ছে। এই যে বনভূমি, এই বনভূমি এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে, এখানে কিন্তু আমি গেছি মধুপুর টাঙ্গাইল, মধুপুরগড় টাঙ্গাইল, যেটা টাঙ্গাইল ময়মনসিংহ মধুপুরগড়। এই যে দেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি এটা। এই দেখো এখানে যে বৃক্ষগুলো দেখা যাচ্ছে এগুলো এরকম ধরনের বৃক্ষ এখানে জন্মে। এই যে বনভূমিটা তার গড়ে ওঠার কিছু কারণ আছে, যেমন লৌহজাত পদার্থ সহ হলুদ লাল রঙের বালিময় কর্দম ও ঘন সন্নিবিষ্ট কম্প্যাক্ট মৃত্তিকা গজারি জাতীয় শাল বৃক্ষের বৃদ্ধিতে বিশেষ সহায়ক। এছাড়া পরিমিত তাপ ও বৃষ্টিপাত এই বনভূমি সৃষ্টিতে সাহায্য করেছে। তাহলে এখানে দেখো আমরা কি মৃত্তিকা, এখানে একবার প্রশ্ন বলেছিল যে এই যে মধুপুর বা মধুপুরের বা যে বনভূমি, ভাওয়ালের গড়ের যে বনভূমি, এই অঞ্চল রংপুর দিনাজপুরের যে বনভূমি অঞ্চল, এই অঞ্চলের এই শাল বৃক্ষের বনভূমি, এই অঞ্চলের মৃত্তিকা লাল দেখায় কেন? তাহলে এখানে আসলে এই মৃত্তিকার সাথে প্রচুর পরিমাণে লৌহজাত পদার্থ মিশ্রিত থাকে, লাল রঙের, হলুদ লাল রঙের বালিময় কর্দম ও ঘন সন্নিবিষ্ট কম্পাক্ট মৃত্তিকা গজারি জাতীয় শাল বৃক্ষের বৃদ্ধিতে বিশেষ সহায়ক। এছাড়া পরিমিত তাপ ও বৃষ্টিপাত এবং বনভূমি সৃষ্টিতে সাহায্য করেছে। তাহলে তোমরা তো বুঝতে পারলে এখানে মৃত্তিকা কেন লাল হয়েছে, অর্থাৎ লৌহজাত মৃত্তিকা, লৌহ কণিকা রয়েছে এবং বালিকাময়, বালিটাও লাল বলে এখানকার মৃত্তিকা লাল হয়েছে। যাই হোক, আমি এই অঞ্চলটায় তোমরা গেলে দেখতে পারবা যে বিশেষ করে যদি যশোর থেকে ট্রেনে কোনোদিন তোমরা ঢাকাতে যাও তাহলে দেখবে যে এই অঞ্চলের যে বনভূমিটা তোমরা দেখবে সেখানে অঞ্চলের মাটিগুলো লাল এবং বৃক্ষগুলো লম্বা লম্বা, সেটা গজারি বৃক্ষ, সেগুলো তোমরা দেখতে পারবে। এবার আসো বনভূমি মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর ও ভাওয়ালের গড় যেটা, সেটা আছে কোনটা? টাঙ্গাইল এবং ময়মনসিংহ। মধুপুর এবং ভাওয়ালের গড় টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলার। এই বনভূমি ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলায় অবস্থিত। আমি আগেই বলেছি এইটা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় অবস্থিত, বাংলাদেশের মধ্যখানে গাজীপুর জেলায় অবস্থিত। এর মোট আয়তন হচ্ছে 875 বর্গ কিলোমিটার, 875 বর্গ কিলোমিটার, কম নয়, 338 বর্গ মাইল। এর মধ্যে প্রায় 176 বর্গ কিলোমিটার ময়মনসিংহ জেলায়, 440 বর্গ কিলোমিটার টাঙ্গাইল জেলায়, 259 কিলোমিটার গাজীপুর জেলায় অবস্থিত। তাহলে আমরা কি পেলাম? সবচেয়ে বেশি পেলাম কিন্তু 176 কিলোমিটার ময়মনসিংহ, অর্থাৎ সবচেয়ে বেশি পেলাম আমরা টাঙ্গাইলে। টাঙ্গাইলে এই বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, 440 বর্গ কিলোমিটার। আর এখানে ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল এর মধ্যে প্রায় 176 কিলোমিটার ময়মনসিংহ জেলায়, 440 বর্গ কিলোমিটার টাঙ্গাইল জেলায়, 259 বর্গ কিলোমিটার গাজীপুর জেলায় অবস্থিত। পূর্বে বানার ও পশ্চিমে বংশী নদীর মধ্যবর্তী উৎসভূমিতে এ বনভূমি অবস্থিত। পরিমিত তাপ ও বৃষ্টিপাতের অভাব হেতু শীতকালে এ জাতীয় বৃক্ষের পাতা ঝরে যায়, গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়। গাছগুলো 15 মিটার হতে 22 মিটার পর্যন্ত দীর্ঘ হয়।
শাল জাতীয় এক ধরনের গজারি এই বনভূমির প্রধান বৃক্ষ, তাই এটি গজারি বৃক্ষের বনভূমি নামে পরিচিত। তাহলে এখানে আমি কি বুঝলাম, এখানে কিন্তু আমরা দুইটা অঞ্চল পাইছি, এখানে মধুপুর এবং ভাওয়ালের গড়। এখানে আমরা কি বলেছি, টাঙ্গাইল এবং ময়মনসিংহের যে বনভূমি তাকে মধুপুরের বনভূমি, আর ভাওয়াল গাজীপুরের যে বনভূমি তাকে ভাওয়ালের বনভূমি বলা হচ্ছে। এইখানে তিনটা জেলা পাশাপাশি আছে, টাঙ্গাইল আছে, ময়মনসিংহ আছে, গাজীপুর আছে, এবং এটা বাংলাদেশের প্রায় মধ্যভাগে ঢাকা জেলায়, ঢাকা বিভাগে অবস্থিত। তাহলে এই জিনিসগুলো আমরা পেলাম। এবং এখানে যে বনভূমি আছে, এখানে গজারি জাতীয় শাল বৃক্ষ, গজারি জাতীয় শাল জাতীয় এক প্রকার গজারি এ বনভূমির প্রধান বৃক্ষ। তাহলে গজারি বৃক্ষ এই বনভূমির প্রধান বলে এখানে গজারি বৃক্ষ, এই গজারি বৃক্ষের বনভূমি নামে পরিচিত। এখানে জায়গা একটা চিত্র দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ভাওয়া মাধুপুর ও ভাওয়ালের বনভূমি সম্পর্কে জানলাম। সেটা কোথায়, ভাওয়ালটা মধুপুরটা কোথায়, মধুপুরের যে বনভূমি সেটা হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়। এবং ভাওয়ালের বনভূমি কাকে বলা হচ্ছে, এবং কি বলে গাজীপুরের যে বনভূমিটা আছে সেটা হচ্ছে আমরা ভাওয়ালের বনভূমি বলছি। এবং এখানে শাল জাতীয় গজারি বৃক্ষের বনভূমির সমাবেশ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়, এই জন্য একে গজারি বৃক্ষের বনভূমি নামও পরিচিত এই বনভূমিটা যায়। এইবার আসলে রংপুর দিনাজপুরের অঞ্চলের বনভূমি। এখানে বলেছিলাম যে দুইটা অঞ্চল, এই অঞ্চলটা তো সেই মধুপুর ভাওয়ালের গড় হয়ে গেল, আর এইটা আসলো, এইটা দেখো দিনাজপুর আর রংপুর জেলা, বৃহত্তর দিনাজপুর, আরো কিছু আছে। দেখো রংপুর ও দিনাজপুর অঞ্চলের বনভূমি, এটা কি বলা হচ্ছে, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের বরেন্দ্র ভূমিতে, এটা তো বরেন্দ্র ভূমি, সামান্য শাল জাতীয় বৃক্ষের বনভূমি দেখতে পাওয়া যায়। এখানে সমৃদ্ধশালী বিশেষ করে এখানে যে টাঙ্গাইলটা আছে, টাঙ্গাইলটা বেশি 440 বর্গ কিলোমিটার। আর এই যে এই অঞ্চল যে বৃহত্তর রংপুর দিনাজপুর, যেটা আমরা বরেন্দ্র ভূমি নামে পরিচিত, এখানে সামান্য শাল জাতীয় বৃক্ষের বনভূমি দেখতে পাওয়া যায়। এটি উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি নামে পরিচিত, এই জন্য এটা উত্তরবঙ্গের শাল বৃক্ষ নামে পরিচিত এই বনভূমিটা। এর মোট আয়তন প্রায় 39 বর্গ কিলোমিটার, কত 39, মাত্র 15 বর্গ মাইল। শাল এলুগুনে উল্লেখযোগ্য বৃক্ষ। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে আসলে রংপুর দিনাজপুর অঞ্চলে যে বনভূমিটা সেটাও আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা প্রথম যে জিনিসটা পালাম, যে শ্রেণীটা পালাম, ক্রান্তীয় ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, সেটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায়। এই তিনটা বনভূমিকে আবার দুই নামে আখ্যায়িত করা হচ্ছে। টাঙ্গাইল এবং ময়মনসিংহের বনভূমিকে আমরা মধুপুরের বনভূমি বলছি, এবং গাজীপুরের যে বনভূমি তাকে আমরা কি বলছি, ভাওয়ালের বনভূমি বলছি। এছাড়াও আমরা দিনাজপুর এবং রংপুর অঞ্চলে বরেন্দ্র ভূমিতে এই শাল বৃক্ষের বনভূমি অল্প পরিমাণে দেখতে পাওয়া যায়। এই বনভূমিকে আমরা কি বলছি, যে বনভূমি উল্লেখযোগ্য, এই বনভূমিকে আমরা উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি নামে পরিচিত। এইবার আসো আমাদের অর্থনৈতিক গুরুত্বটা আসো। এইবার এটা তো বুঝতে পারছো, এই যদি ম্যাপটা তোমরা বুঝতে পারো তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আসো অর্থনৈতিক গুরুত্ব। তোমরা বুঝতেই পারছো এখানে যে বৃক্ষগুলো আছে, এখানে যে প্রাণীগুলো আছে, সেগুলো এর ভিতরে এবার চলে আসবে। দেখো গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের গজারি বৃক্ষের বনভূমির প্রধান বৃক্ষ আছে শাল। আগে কিন্তু বলেছি এখানে শাল বৃক্ষই প্রধান। এ শাল বা গজারি ব্যাপকভাবে ঘরের খুঁটি ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয়, ঘরের খুঁটি এবং জ্বালানি হিসেবে। এছাড়া ছাতিম, কচি, কড়ই, কেলিকদম্ব, হরিতকি, বয়রা, হিজল, কাঁঠাল, কুন্তি, নিম, শিরীষ প্রভৃতি মূল্যবান বৃক্ষ এই বনভূমিতে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এই যে মধুপুর বা ভাওয়ালের গড়ে যে বনভূমি আছে সেখানে আমরা এই গাছগুলো আমরা দেখতে পাই। ছাতিম টেক্সটাইল ও অন্যান্য মিলে মার দেওয়ার কাজে ব্যবহৃত হয়। কুশি বৃক্ষ দ্বারা ছাতার বাট এবং বাকল দ্বারা ওষুধ তৈরি হয়। এগুলো আমরা বুঝলাম এই গাছগুলো। উত্তরবঙ্গের বনভূমি শাল গাছ বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে বেশি ব্যবহৃত হয়। তাহলে দিনাজপুর রংপুরে যে শাল বনভূমি, যে বৃক্ষের বনভূমি, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আমরা যে বৈদ্যুতের খুঁটিগুলো দেখি সবগুলো এখান থেকে শাল বনভূমি থেকে নেশা হয়েছে। এছাড়া ঘর বাড়ি নির্মাণে এই বৃক্ষের প্রয়োজন হয়। আমরা আরেকটু চলে যাই দেখি।
যাই হোক, ওটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আমরা প্রথমে যে মধুপুর, ভাওয়ালের গড় এবং উত্তরবঙ্গের যে শাল বৃক্ষের বনভূমি অর্থাৎ টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপরে গাজীপুর, তারপরে দিনাজপুর, রংপুরের যে বনভূমি এটার বৃক্ষের এবং সেই বনভূমির বিবরণটা আমরা পেয়ে গেলাম। এবার আসো ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ ও পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এখানে শুধু কি বলেছি যে 2 নম্বর যেটা বনভূমিটা আসবে সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, চিরসবুজ, এবং এটাও কিন্তু পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এবং আমরা জানি এর অবস্থান আয়তন কোথায় দেখি, কোথায় গিয়ে পাওয়া যায়। এটা কিন্তু বলেছি যে এটা কিন্তু পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এই অঞ্চলটা, আর এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলটাই এই বৃক্ষের বনভূমি। তবুও আমরা একটু পড়ি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকের পাহাড়ি এলাকায় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী এ বনভূমি অবস্থিত। তাহলে আমরা এই দেখো, এটা বাংলাদেশের মানচিত্র, এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব এই অঞ্চল দুটাইতেই তো বাংলাদেশে পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব যে পাহাড়ি অঞ্চল আছে, এই পাহাড়ি অঞ্চলের বনভূমিটাই আমরা ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বনভূমি বলে থাকি। এই বনভূমির আয়তন প্রায় 15,326 বর্গ কিলোমিটার। তন্মধ্যে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলাতে বনভূমির পরিমাণ বেশি। এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলায় সবচেয়ে এই বনভূমির পরিমাণ বেশি। এই 3টি জেলায় বনভূমির পরিমাণ প্রায় 12,130 বর্গ কিলোমিটার, যা 4,689 বর্গ মাইল। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বনভূমির আয়তন 2,141 বর্গ কিলোমিটার এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে মাত্র 996 বর্গ কিলোমিটারের 307 বর্গ বনভূমি রয়েছে। এছাড়া শেরপুর, ময়মনসিংহের উত্তর অংশ, এই যে ময়মনসিংহের উত্তর অংশ, শেরপুরের কিছু অংশ উত্তর সীমানায় সামান্য পাহাড়িয়া বনভূমি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির যে অবস্থানগুলো যদি আমরা জানতে পারি চাই, তাহলে আমরা সহজ কথায় আসো, এখানে কি লেখা আছে সেটা আলাদা ব্যাপার। এখানে আসো, আমরা এই যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলের বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন এই জেলাগুলো এদিকে আসলো। বিশেষ করে সিলেটের যে পাহাড়গুলো আছে, সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, তারপরে আছে সুনামগঞ্জ, সিলেট এই জেলাতে। আর এখানে যে ময়মনসিংহটার কিছু অংশ এবং শেরপুরের কিছু অংশ এই বনভূমি অঞ্চল। তাহলে আমরা কিন্তু এই জেলাগুলোর নাম আগে মনে রাখতে হবে। বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চল, পাহাড়ি অঞ্চল যে বনভূমি গড়ে উঠেছে, যে বনভূমি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রান্ত চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এর অবস্থান হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলোতে। আর আরেকটা আসলো বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, হবিগঞ্জ এই চারটা জেলা বাদেও আমরা কি পেয়েছি, আরো একটা জেলা পেয়েছি এখানে, যে ময়মনসিংহের কিছু অংশ, শেরপুরের কিছু অংশ এই বনভূমি দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা এর পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোতে। যাই হোক, এই বনভূমি গড়ে ওঠার কারণ, দেখো আমার পার্বত্য অঞ্চল এগুলো লাল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে একটা ম্যাপ। গড়ে ওঠার কারণ, এখানে কেন এই বনভূমি গড়ে উঠলো, বেলে পাথর ও কর্দম শিলা হতে গঠিত। বেলে পাথর এবং কর্দম শিলা, এখানে নট লাল মৃত্তিকা নয়। যখন লাল মৃত্তিকা আসবে তখন কিন্তু বরেন্দ্র ভূমি বা ওইখানে মধুপুর বা ভাওয়ালের গড়ের কথা চলে আসবে। এখানে কিন্তু এইগুলোই কিন্তু বোঝার বিষয় যে বেলে পাথর ও কর্দম শিলা হতে গঠিত বাংলাদেশের পাহাড়ি মৃত্তিকায় পরিমিত উত্তাপ 34 ডিগ্রি সেলসিয়াস, অত্যাধিক বৃষ্টিপাত 300 সেন্টিমিটারের বেশি, স্বল্প জনবসতি, অনুন্নত যোগাযোগ ইত্যাদি বর্তমান থাকায় এই বনভূমি গড়ে উঠেছে। তবে পাহাড়ের অধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিযুক্ত পতনশীল যুক্ত বৃক্ষের বনভূমি পরিলক্ষিত হয়। তাহলে পাহাড়ি অঞ্চলে এটা আমরা পেলাম। এইবার বনজ সম্পদ, দেখো এখানে একটা পাহাড়ি অঞ্চলের যে বনভূমি তার একটা ছবি দেওয়া আছে, বিশেষ করে চট্টগ্রাম বা চট্টগ্রামের। এবার আসো, পাহাড়ি বনে তো বহু মূল্যবান বৃক্ষ জন্মে। কি কি বৃক্ষ সেখানে জন্মে?
চিরহরিৎ বৃক্ষের মধ্যে চাপালিশ, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। চাপালিশ, তেলসুর, ময়না প্রভৃতি প্রধান। পতনশীল পত্রযুক্ত যেমন পর্ণমোচী, পতনশীল পত্রযুক্ত এই বৃক্ষটার নাম কিন্তু এই মানে পর্ণমিশ্র বৃক্ষের বনভূমি যখন বলা হবে তখন কিন্তু আমরা এই চট্টগ্রামকে বৃক্ষের বনলে গর্জন, জারুল, শিমুল, গামার, কড়ই, সেগুন প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া এ বনাঞ্চলে চম্পা, জলপাই, কদম, ছাতিম, পিটারি, আমলকি, কাঞ্চন ইত্যাদি বিভিন্ন ধরনের বৃক্ষও দেখা যায়। আবার নানা ধরনের পশু পাখিও দেখা যায় বন্য পশুর মধ্যে। এখানে মনে রাখতে হবে হাতি, হরিণ, চিতাবাঘ, বাইসন, তারপরে বন্য কুকুর প্রভৃতি প্রধান। এসব জন্তুর চামড়া, শিং, বেত, ঔষধি গাছ, মোম, মধু ইত্যাদিও বিশেষ উল্লেখযোগ্য। তাহলে আমরা এখানে কিন্তু চট্টগ্রাম বনভূমিতে প্রচুর পরিমাণে হাতি আছে, বাইসন আছে, তারপরে হরিণ আছে, তারপরে হাতি আছে, এইগুলো আছে এখানে। যাই হোক, এখানে কিন্তু এবার আসো ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব। পাহাড়ি ও বনভূমির বিভিন্ন সম্পদের ব্যবহার, অর্থনৈতিক গুরুত্ব নিচে আলোচনা করা হলো। এইভাবে যেহেতু তোমাদের একটা বনভূমির অর্থনৈতিক গুরুত্ব চলে আসতে পারে, সেজন্য আমি একটা আলাদাভাবেই আলোচনা, সামগ্রিকভাবে বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্ব যদি আলোচনা করা হয় সেটা সব মিলেও একটা আলাদা জিনিস। আর একটা এক এক অঞ্চলের তাদের যে কি কি বনভূমি, কি কি গাছ এখানে আছে, তাদের অর্থনৈতিক গুরুত্বটা কি এবং ব্যবহারটা কিভাবে হয়, সেটা যদি আমরা আলোচনায় আসতে পারি তাহলে তোমরা সেটা লিখতে সুবিধা হবে। দেখো, বাঁশ ও বেত আমাদের এটা আমরা জানি যে এই বনভূমিতে উৎকৃষ্ট শ্রেণীর বাঁশ ও বেত দেখা যায়। কোথায়? এই বনভূমিগুলোতে উৎকৃষ্ট শ্রেণী, বিশেষ করে চট্টগ্রামে দেখা যায়। এই বাঁশের উপর ভিত্তি করে এশিয়ার বৃহত্তম কাগজের কল চন্দ্রঘোনা পেপার মিল রাঙ্গামাটি জেলায় চন্দ্রঘোনা নামক স্থানে গড়ে উঠেছে। এই যে পেপার মিলটা, চন্দ্রঘোনা যে কাগজের মিলটা, কর্ণফুলী যাকে বলা হয়, কর্ণফুলী পেপার মিল বা চন্দ্রঘোনা পেপার মিল, যেটা চট্টগ্রামের চন্দ্রঘোনা নামক স্থানে গড়ে উঠেছে। এবং পেপার মিল রাঙ্গামাটি জেলায় চন্দ্রঘোনা নামক স্থানে গড়ে উঠেছে। চন্দ্রঘোনায় অবস্থিত রেয়ন কারখানাটির প্রধান কাঁচামাল বাঁশ ও এ ভূমিতে হতে সংগ্রহ করা হয়। সিলেটের কাগজের কারখানাটি এই বনাঞ্চলের বাঁশ ও বেতের উপর নির্ভরশীল। তারপরে এছাড়াও ঘরবাড়ি, বেতের আসবাবপত্র তৈরিতে বাঁশ ও বেত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেখো, এখানে দুটা ছবি দেওয়া আছে। এটা কিন্তু বাঁশের তৈরি, চমৎকার ভাবে বাঁশের তৈরি। আরো জিনিস পরে আমরা ছবিতে দেখাবো। এইটা কিন্তু বাঁশের তৈরি নয়, এটা হচ্ছে খুব সম্ভবত বেতের তৈরি। বেতের মুড়াফড়া ইত্যাদি তৈরি হয়। এগুলো চমৎকার চমৎকার জিনিস কিন্তু এই বাঁশ এবং বেত থেকে তৈরি হয়। এবার আসো গর্জন ও সেগুন। অর্থনৈতিক দিক হতে গর্জন ও সেগুন বৃক্ষ অত্যন্ত মূল্যবান। গর্জন খুব শক্ত কাঠ। এটি আসবাবপত্র, রেলওয়ে, স্লিপার প্রভৃতি নির্মাণে ব্যবহৃত হয়। আমরা, তুমি যখন ট্রেন লাইনটা দেখবে যে স্লিপার গুলো কিন্তু এই গর্জন বৃক্ষের, গর্জন বা সেগুন বৃক্ষের কাঠ দিয়ে তৈরি হয়। এই বৃক্ষের তেল বার্নিসের একটি উৎকৃষ্ট উপাদান। সেগুন মূল্যবান আসবাবপত্র নির্মাণে মানে দরকার হয়। এগুলো সেগুন এবং গর্জন সেগুন গেলাম। এখানে দেখো অনেকগুলো ছবি এখানে দেওয়া আছে। এখানে যে এইখানে দেখো, এখানে কিন্তু কি আছে, এটা বেতের আসবাবপত্র দেওয়া আছে। এখানে বেতের চেয়ার আছে। এটা কিন্তু বাঁশের তৈরি। দেখো, চমৎকার চমৎকার জিনিস এখানে তৈরি আছে। এই যে এখানে হাতি আছে, এই যে বাইসন, এখানে চিতাবাঘ, এই হরিণ, বাইসন, মোটামুটি এই প্রাণীগুলো এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং এখানে এই যে আসবাবপত্রগুলো বা এইগুলো সবই বাঁশ এবং বেত থেকে তৈরি হয়। সেগুলো এখানে চিত্র দেওয়ার চেষ্টা করেছি। এবং এটা ছবি দেখলে হয় কি, যে আসলে মনে পড়ে যায় যে এই অঞ্চলটা তাহলে এই জন্য বিখ্যাত, এবং এই বনভূমি সম্পর্কে একটা ধারণা এসে যায়। তাদের আসবাবপত্র তুমি মুখে পড়া তার চেয়ে দেখলে ওগুলো মনে রাখা সুবিধা হয়। যাই হোক, অন্যান্য বৃক্ষের মধ্যে চলে আসি। অন্যান্য বৃক্ষে যেমন এখানে আসলে চাপারি, জারুল, চাপালিশ, মানে এগুলো বিভিন্ন বৃক্ষ এখানে গেলে তোমরা দেখতে পাবে যে এগুলো যাওয়া উচিত। দেখলে খুব সুবিধা হয় এবং এগুলো মনে থাকা স্বাভাবিক হয়ে যায়। চাপালিশ বৃক্ষ কাঠের সিন্দুক ও নৌকা, গামার দরজা ও জানালা, এবং জারুল স্লিপার ও জাহাজ নির্মাণে ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পারলে? পশু পাখি কি কি আছে? এই অঞ্চলে অসংখ্য পশু পাখি পাওয়া যায়। এসব বন্য পশু, এদের চামড়া, শিং ও দাঁতে যথেষ্ট ব্যবহারিক ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। যাই হোক, এগুলো চামড়া ব্যবহার করা হয় যে পশুগুলো পাওয়া যায়।
পশুগুলোর কথা আমরা কি বলেছি, এখানে চিতাবাঘ আছে, এখানে বাইসন আছে, এখানে হরিণ আছে, এখানে আরো অনেকগুলো প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। এখানে হাতি আছে এইসব বনভূমিতে। দেখো অনেকগুলো চাপালিশ বৃক্ষ, এই যে এইটাও চাপালিশ বৃক্ষের গাছের দেখানো আছে এখানেও। এটাও কিন্তু জারল বৃক্ষ। যাই হোক, এইগুলা এখানে এই ধরনের বৃক্ষ এই বনভূমিতে দেখতে পাওয়া যায়। যাই হোক, আমার কিন্তু দুইটা বনভূমি সম্পর্কে শুধু সংক্ষিপ্ত একটা আলোচনা করার চেষ্টা করলাম। আলোচনা করলে ঘন্টার পরে ঘন্টা করা যায় এবং এর অনেক জিনিসপত্র, অনেক এলিমেন্টস এখানে আনা যায়। কিন্তু যেহেতু ক্লাস অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই ক্লাসটা সঙ্গে তোমরা যদি বইয়ের একটু মিল করো, বইয়ে হয়তো এরকম পাবে না, এরকম ছবি সহ পাবে না, সেজন্য এই ক্লাসগুলো দেখা উচিত। এবং দেখলে যে ধরনের প্রশ্ন পড়ুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। তাহলে আমি আজকে যে আলোচনাটা করলাম সেটা হলো কি হলো, যে তোমাদের আজকের বাংলাদেশের যে বনভূমি অঞ্চল, বন অঞ্চল যা আছে তাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3টা ভাগে ভাগ করেছি। একটা ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, 2 নম্বর আছে ক্রান্তীয় চিরহরিত ও পত্রযুক্ত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, 3 নম্বর হচ্ছে গরান বা স্রোতজ বনভূমি, যারাকে বলা হয় নাম হচ্ছে সুন্দরবন। তাহলে আমরা প্রথম 2টা আলোচনা করেছি, সেটা হচ্ছে ক্রান্তীয় পত্রযুক্ত পতনশীল বৃক্ষের বনভূমি, যেটা আমাদের বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় অবস্থিত। এটাকে আবার 3টা নামে ভাগ করা হয়েছে, একটা মধুপুর, একটা হচ্ছে যাই হোক ভাওয়ালের গড়। বিশেষ করে ময়মনসিংহ এবং টাঙ্গাইলের যে বনভূমি তাকে আমরা মধুপুরের বনভূমি বলছি, আর গাজীপুরের যে বনভূমিটা সেটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে ভাওয়ালের গড়। এছাড়া উত্তরবঙ্গের দিনাজপুর এবং রংপুর জেলায় বরেন্দ্র ভূমিতে যে শাল বৃক্ষের বনভূমিটা দেখতে পাওয়া যায় তাকে উত্তরবঙ্গের শাল বৃক্ষের বনভূমি বলা হচ্ছে। এছাড়া 2 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত পত্রযুক্ত পতনশীল বৃক্ষের বনভূমি, পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এইটা কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চল, এটা বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই অঞ্চলটায়। আর আরেকটা অঞ্চল আছে যেটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, সেটা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। এছাড়া ময়মনসিংহের কিছু অংশ এবং শেরপুরের কিছু অংশ নিয়ে এই অঞ্চলটা গঠিত। তাহলে আমি কিন্তু এখানে আজকে আলোচনাটা শেষ করব। দেখি স্টপ শেয়ার করে দিই। তাহলে আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করতে যাব। দেখো আমি তোমাদের আমার এই ক্লাসগুলো আমাদের মুক্তিযোদ্ধা কলেজ অনলাইন ক্লাস 2020-21 নামে যে ফেসবুক গ্রুপটা খোলা আছে, এখানে সমস্ত ক্লাসগুলো আমরা দিয়ে দেই। এছাড়াও অন্যান্য ক্লাসগুলো এখানে দিয়ে দেওয়া হয়। তাছাড়া আমার আরো একটা মুক্তিযোদ্ধা কলেজ রুদ্রপুর যশোর, মুক্তিযোদ্ধা কলেজ রুদ্রপুর যশোর নামে একটা পেজ আছে, যে পেজে আমাদের অসংখ্য ক্লাস, বিশেষ করে আমার ক্লাসগুলো থাকে। আমার আরো একটা আছে ইউটিউবে, আমার একটা চ্যানেল আছে মোহাম্মদ আকবর আলী, এমডি আকবর আলী দিয়ে সার্চ দিলে দেখবে যে আমার ইউটিউবে সমস্ত ক্লাসগুলো পোস্টিং দেওয়া আছে, সেখানেও দেখতে পারবে। একটা ক্লাসও তোমরা মিস মানে হারাবে না, সব ক্লাস তোমরা এখন দেখতে পাবে। তাছাড়া বোর্ডে যশোর বোর্ডেও আমার ক্লাসগুলো সব দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে সেখান থেকেও দেখে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আজকের মতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।